গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও ২১ জনের। এদিকে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে নাইজেরিয়ায় বড়দিন উপলক্ষে দেয়া ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছে ১৩ জন। ওদিকে আবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বছরের প্রথম তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন জায়গার মধ্যে ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বরফ জমে গেছে। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬১ জন। এর মধ্যে জাবালিয়ার একটি স্কুলে বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৭ জনই শিশু। একই দিন উত্তর গাজায় কামাল আদওয়ান হাসপাতাল এবং আল আওদা হাসপাতালেও বিমান হামলা চালানো হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ১৪ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। শনিবার উত্তর পশ্চিমাঞ্চলীয় গাজার আল নাজলা এলাকায় একই পরিবারের ৭ শিশুসহ বহু মানুষ নিহত হন। একই দিন ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় অচল কামাল আদওয়ান হাসপাতালে একাধিকবার হামলা চালায়। সেখানে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিল। ওই হাসপাতালটির কাছাকাছি আল আওদা হাসপাতালও ইসরায়েলি হামলার শিকার হয়েছে। উত্তর গাজার মুসা বিন নুসাইর স্কুলেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় একের পর এক শিশু হত্যার ঘটনায় পোপ ফ্রান্সিস ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি যুদ্ধ নয় বরং নিষ্ঠুরতা। যদিও ক্রিসমাস উপলক্ষে দেয়া এ বক্তব্যের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না, অথচ তারা কথা দিয়েছিল এতে বাধা দেবে না। কালকে ওরা শিশুদের উপর বোম ফেলেছে। এটি যুদ্ধ নয়, নিষ্ঠুরতা, চরম হৃদয় বিদারক ঘটনা। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি বিষয়ক ডেপুটি পলিটিক্যাল কাউন্সিলর মাইক কেসি মার্কিন সরকারের ইসরায়েলের প্রতি অটল সমর্থনের কারণে ৪ বছর দায়িত্ব পালনের পর জুলাই মাসে পদত্যাগ করেন কেসি। এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে এক নারী সেনা মুক্তি পাবে। এছাড়া গাজায় ৯৬ জন বন্দি, যাদের মধ্যে ৬২ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, তাদের মুক্তি পর্যায়ক্রমে হবে। গাজায় নাগরিকরা উত্তর গাজায় ফিরে যেতে পারবেন এবং কাতার ও মিশরের তত্ত্বাবধানে ৫০০টি ট্রাক প্রতিদিন প্রয়োজনীয় সাহায্য পৌঁছাবে। সৃষ্টি ঘটক, ৭১। সিরিয়ার নতুন শাসক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবে বিদ্রোহীরা এই উদ্যোগ নিয়েছে। ক্ষমতাসীন জেনারেল কমান্ড শনিবার সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল সিবানির নাম ঘোষণা করেছে। অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী পদে মুরহাফ আবু কাসরা নিয়োগ পেয়েছেন। তিনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS-এর জ্যেষ্ঠ নেতা। মুরহাফ আবু কাসরা এবং হাসান আল সিবানি বিদ্রোহী গোষ্ঠী HTS-এর প্রধান আহমেদ হুসাইন আল শারার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া সিরিয়া অন্তর্বর্তী সরকারে নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই আহমেদ হুসাইন আল শারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু। সিরিয়ার শাসনভার এখন কার্যত HTS-এর প্রধান আহমেদ হুসাইন আল শারার হাতে। তাকে দেশটির ডিফ্যাক্টো শাসক বলা হচ্ছে। সিরিয়ায় যখন রাজনৈতিক অস্থিরতা চলছে, যখন স্বৈরশাসক আসাদের পতন হয়ে HTS শাসনভার হাতে নিয়েছে, সেই সময় এলো বড়দিনের আমেজ এবং এই দিনটিকে কেন্দ্র করে হাট বাজারগুলোতে বিভিন্ন পণ্যের পসরা বসেছে সারা সিরিয়া এবং বড়দিনের আনন্দে মেতেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার মানুষও। বড়দিনের বিশেষ বাজারগুলোতে ভিড় করছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী দর্শনার্থী। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বিশাল এলাকা জুড়ে করা হয়েছে মার্কেট, শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা।
বসানো হয়েছে হাতের তৈরি জিনিসের ছোট ছোট স্টল। বড়দিন উপলক্ষে সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি একটি রাতের বাজারের উদ্বোধন করা হয়েছে। আসাদ সরকার পতনের ঠিক 10 দিন পর দেশটিতে দেখা মিলল এমন আনন্দঘন পরিবেশের। ক্রিসমাসকে কেন্দ্র করে মার্কেটের স্টলগুলোতে নানা ধরনের জিনিস বিক্রয়ের জন্য তুলেছেন ব্যবসায়ীরা। এখানে ভিড় জমিয়েছেন অনেকে, ঘুরে দেখছেন স্টলগুলো। মার্কেটে তৈরি করা হয়েছে বিশাল আকারের এক ক্রিসমাস ট্রি। শহরের বর্ণের আলোকসজ্জার সাথে নিজেদের ক্যামেরা বন্দী করে নিচ্ছেন দর্শনার্থীরা। অনেকে আবার পতাকা হাতে দাঁড়িয়ে আছেন গর্বের সাথে। জীবন কারোর জন্য থেমে থাকে না। সব সম্প্রদায় ও ধর্মের দেশ সিরিয়া। বাশার আল আসাদের মতো অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমরা নতুন করে সিরিয়া গঠন করব। আমরা আবার আনন্দময় পরিবেশে ফিরে যাব। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে ফিরে এসেছি, তাই আমরা কোনো কিছুই ভয় পাই না। আশা করি সব ভালো হবে। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিয়ার বাসিন্দারা। ঋতু সাহা, ৭১। এদিকে জার্মানিতে ক্রিসমাস মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছে ২ শতাধিক মানুষ, তাদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় জাকসেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ। আটক হামলাকারী সৌদি বংশোদ্ভূত। তার নাম তালেব বেয়ানবুর্গ, বয়স ৫০ বছর। তার বাসা এবং কর্মস্থলে অভিযান চালিয়েছে জার্মান বিশেষ অপরাধ দমন পুলিশ। মাগদেবুর্গের ঘটনার পর দেশটির বায়ার্ন, হেসেন, হামবুর্গ এবং বার্লিনে বড়দিনের মার্কেটগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলাকারীর বিষয়ে আগে সতর্ক করা হলেও তা গুরুত্ব দেয়নি জার্মান প্রশাসন। নাইজেরিয়ার রাজধানী আবুজাতে আলাদা দুটি পদদলনের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মাইতামা এলাকায় হোলি ট্রিনিটি ক্যাথলিক চার্চের দেয়া ত্রাণ পাওয়ার জন্য সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হন। এই ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, সেদিন বড়দিন উপলক্ষে বার্ষিক উৎসবে ত্রাণ সংগ্রহের জন্য সেখানে হাজারো মানুষ জড়ো হয়। এ সময় মানুষ পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে শনিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে বাড়িতে সাধারণ ভাত খাওয়াও এখন বিলাসিতার সমান হয়ে দাঁড়িয়েছে। এর আগে নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়োর ইবাদান শহরের একটি স্কুলে আয়োজিত বিনোদন মেলায় পদদলনের শিকার হয়ে ৩৫ শিশু মারা গেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। ইসলামিক স্টেট এবং কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে নির্মূলের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের উন্নয়নশীল ৮ দেশের জোট D8 এর সম্মেলনে যোগ দিতে কায়রো গিয়েছিলেন এরদোয়ান। সম্মেলন শেষে আঙ্কারায় ফ্লাইট ধরেন তিনি। সম্মেলন শেষ হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আইএস, পিকেকে এবং তাদের সহযোগীরা যারা সিরিয়ার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল তাদেরকে অবশ্যই নির্মূল করা উচিত এবং এখনই এই কাজ শুরু করার আদর্শ সময়। এ ব্যাপারে সিরিয়ার বর্তমান সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে এরদোয়ান বলেন, কিছুদিনের মধ্যেই এই ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য এরদোয়ানের একান্ত বিশ্বস্ত এবং তুরস্কের শীর্ষ কূটনীতিবিদ হাকান ফিদানকে দামেস্কে পাঠানো হবে। তখন আইএস, পিকেকে, এসডিএফ, ওয়াইপিজিকে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে নির্মূল করা যায় সেই সম্পর্কিত আলোচনা হবে বলে জানান এরদোয়ান। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তারা জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে মার্কিন এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে এই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন এবং এই কর্মকর্তারা আরও বলেছেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশি চৌকিতে থাকা তারবিহীন যোগাযোগ যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেয়। পরে তারা পালিয়ে যায়। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে আফগানিস্তানের অভ্যন্তরে এই হামলা হয়। এদিকে পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে চালানো হয়েছে এই হামলা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দপ্তর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারালো জান্তা বাহিনী। সম্প্রতি মিয়ানমার জুড়েই বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সামরিক বাহিনী। আরাকান আর্মি জানিয়েছে, রাখাইন রাজ্যে 2 সপ্তাহ তুমুল লড়াইয়ের পর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড দখলে নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র। এর আগে 2021 সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বছরের প্রথম তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন জায়গায় এরই মধ্যে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। নিউ ইয়র্কের মতোই নিউ জার্সিতেও তুষারপাতের দেখা মিলেছে। এ সময় সেখানে তাপমাত্রা নেমে যায় -2 ডিগ্রি সেলসিয়াসে। তবে তীব্র বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। যেমনটা আপনি বলছিলেন যে নিউ ইয়র্ক সিটিতে বরফ পড়ার আজকে কিন্তু প্রথম দিন। আজকে 21শে ডিসেম্বর প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটি বরফকে আলিঙ্গন করলো, বরফ উপভোগ করলো। তবে বরফ পড়ার সাথে সাথে যেমনটি নিউ ইয়র্ক সিটিতে দেখা যায় যে মানুষেরা তার পরিবার পরিজন নিয়ে বরফে এসে তারা খেলাধুলা করে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, তেমনটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এখন কিন্তু -2 কিন্তু অনুভূত হচ্ছে -9। তার কারণ হচ্ছে যে সকাল থেকে প্রচণ্ড বেগে কিন্তু আপনার বাতাস বইছে। এই বাতাসের কারণে টেম্পারেচার -9-এ চলে গেছে, যার কারণে বাবা মায়েরা তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে এখানে এসে যে খেলাধুলা করবেন সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটি ছিল এবারে বছরের প্রথম আপনার বরফে পড়ার দৃশ্য। আমরা যেমনটি বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকেন যে পর্যাপ্ত পরিমাণ বরফ যদি প্রতি বছর না পড়ে তখন রোগ বালাইয়ের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। এটি একটি ব্যালেন্সিং সিচুয়েশনে কিন্তু থাকতে হয়। এখানে আপনারা জানেন যে আমেরিকাতে বরফ পড়ে, যেসব অঞ্চলে সেখানে বরফ পড়তে হয় একটা নির্দিষ্ট মাত্রায়। যদি সে মাত্রার চেয়ে কম বরফ পড়ে তাহলে সেখানে রোগ বালাই বেশি দেখা দেয় বলে ডাক্তার এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তো আমরা আশা করছি যে আরও যদি ব্যাপক পরিমাণে বরফ পড়ে সেই খবরাখবর, সেই দৃশ্য আপনাদের সামনে 71 টেলিভিশনের মাধ্যমে তুলে ধরব। সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার স্থানীয় সময় সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। ব্রাজিলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত 38 জন নিহত হয়েছে। দেশটির মিনাস গেরাইস রাজ্যে শনিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। টিওফিলো ওটোনি শহরের নিকটবর্তী হাসপাতালে আরও 13 জনকে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো থেকে 45 জন যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সেই গাড়ির 3 জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। স্থানীয় সময় ভোর 4টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার ফলে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে এখন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।